ও দেখো পারে কিনা বের করতে। নাতাশা মুচকি হেসে এগিয়ে যায়। সব প্ল্যান করেই যেন সে এসেছে। রাইফাকে বলল, আপু কিছু কাগজ আর একটা ম্যাচ দিন। হ্যাঁ? আহা দিনই না। রাইফা হতভম্ব হয়ে কাগজ আর ম্যাচ আনতে চলে যায়। আনোয়ারা বেগম দেখছে সবটা, মেয়েটাকেও ভালো করে পরোক্ষ করছে। রাইফা ওগুলো নিয়ে হাজির হতেই নাতাশা মুচকি হাসে। বরখার হাতটা উঁচুতে উঠিয়ে কাগজগুলো আয়নের দরজার সামনে রেখে ম্যাচ থেকে কাঠি বের করে আগুন ধরালো। কাগজে লাগতেই আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, আরে কি? নাতাশা চুপ থাকতে বলল। আনোয়ারা বেগম থেমে গেলেন। কুহুর একটা ছবি নিয়ে ফ্লোরে বসেছিল আয়ান। চোখ দুটো ফোলা ফোলা, বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ কেঁদেছে। হঠাৎই তার নজর গেল তার তৈরি করা প্ল্যানের কাগজের দিকে। সুযোগই পেল না সে কুহুর হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে বলল, ধোকা দিয়েছিস তুই আমাকে সুহাসিনী। আমার এই চোখের পানির মূল্য তোকে দিতেই হবে। আমি কাঁদবো আর তুই সংসার করবি। আগুন জ্বালিয়ে দিব আমি তোর সংসারে। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ আসতেই তার কথা থেমে যায়। দরজা দিয়ে ধোঁয়া আসতে দেখে চমকে উঠল সে। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আগুন দেখা যাচ্ছে। তার বাড়িতে কে আগুন লাগালো? হায় হায়, আয়ানের বুঝে আসে না সে কিছু করার আগেই তার উপর এরকম গজব পড়ে কেন। এই মাত্র কুহুর সংসারে আগুন লাগানোর কথা ভাবছিল আর এখন হঠাৎ চিৎকার শুনতে পেল। তার মা আর রাইফা আগুন বলে চেঁচাচ্ছে। আয়ান কুহুর ছবিটা ফেলে দিয়ে ধর ভরিয়ে দরজা খুলতেই নাতাশা হুমড়ি খেয়ে পড়ে তার বুকের উপর। বেচারি কান পেতে ছিল আয়ান আসছে নাকি সেটা বুঝতে। আয়ান ভরকে যায়। রাইফা চেঁচিয়ে ওঠে, প্ল্যান সাকসেসফুল। আনোয়ারা বেগম দৌড়ে গিয়ে ঝাড়ুটা নিয়ে বাহিরে আসেন। তিনি ঝাড়ুটাকে জড়িয়ে ধরেন যেন কতকালের বন্ধন। তিনি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। দিনে 24 বার ঝাড়ু দেওয়া তার অভ্যাস। আয়ান নাতাশাকে বাহু ধরে দাঁড় করিয়ে বলে, তুই কি করছিস এখানে? তোমার সাথে দেখা করতে এলাম। আয়ান নাতাশার উপরে আজ রেগে। আহানাপের বিয়ের ব্যাপারে সে নিশ্চয়ই জানতো, তাও কেন তাকে বলল না? সে তো জানতো কুহুকে আয়ান কতটা ভালোবাসে। আয়ান কঠোর স্বরে বলে উঠল, চলে যায় এখান থেকে। নাতাশা, তোমার মুখ দেখতে চাই না আমি। তাহলে চোখে টেপ মেরে রাখো। ফাজলামো করবে না একদম। নাতাশা ভেতরে গেল। আয়ান বলে উঠল, বেরিয়ে যেতে বলেছি তোমাকে আমি। এই চুপ! আমরা এতক্ষণ চেষ্টা করেও দরজা খোলাতে পারিনি, আরও কি সুন্দর এসেই করে ফেলেছে সেটা। এদিকে আয় তো মা। নাতাশা যাওয়ার আগে আনোয়ারা বেগম গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন কপালে। আয়ান বলল, তোমরা এসব পিরিতি বাইরে গিয়ে করো। তুই আমাকে বেরিয়ে যেতে বললি বাবু? আনোয়ারা বেগম আবেগী স্বরে বললেন। আয়ান সূচক শব্দগুলো নাতাশা বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই আয়ান। আমি চাই না। তুই বলবি না, তোর বাপ বলবে কথা। বাপকেই আনো। কথাটা বলে জিভ কাটলো আয়ান। আনোয়ারা বেগম ঝাড়ুটা দিয়ে ওর পেছনে দিল এক বাড়ি। নাতাশা ফিক করে হেসে ফেলে অন্যদিকে ঘুরে আয়ান মায়ের দিকে হতাশ চোখে তাকালো। আনোয়ারা বেগম বলে উঠলেন, কত বড় বেয়াদব! বলে বাপকে আনো। আজ তোর একদিন কি আমার একদিন। আনোয়ারা শাড়ির আঁচলটা কোমরে গুজলো। কেউ কিছু বলার আগে ভদ্রমহিলা ঝাড়ু নিয়ে ওকে তাড়া করতে লাগলেন। আয়ান নিজের দুঃখ ভুলে দৌড়াচ্ছে। থাম বেয়াদব ছেলে! সেকার মা কি বাপ? আগেই এমন একটা মার দিলে সিধে হয়ে যেতি। নাতাশা আর রাইফা হো হো করে হেসে ফেলে। আয়ান বলছে, মধ্যবিত্ত পরিবারে ছ্যাঁকা খেয়েও শান্তি নেই। আনোয়ারা বেগম এটা শুনে ঝাড়ুটা ছুঁড়ে মারলেন। আয়ান আর্তনাদ করে উঠল। মান সম্মান আর রাখলো না তার মা। আমি বলছি না আমার মেয়েকে আমি নিয়ে যাব। আমি বলছি না আমার বউ আমার কাছে থাকবে। সাকওয়াত আলম আর আহানাপ দুজন কুহুর 2 হাত ধরে টানছে আর বলছে কথাগুলো। কুহু বলে উঠল, শরীরটা ব্যথা করতেছিল, এখন আরাম লাগতেছে। দুজনের রক্তচক্ষু কুহুর কথা শুনে ভ্যাবাচাকা খেলো। তবে আহানাপ সেসব পাত্তা না দিয়ে বলল, বিয়ে করছি আমি, বউ আমার থাকবেও আমার কাছে। জন্ম তো আমি দিছি। আপনি না, আপনার বউ দিছে। বউয়ের পেটে বাচ্চা আসলো কিভাবে? আমার কৃতিত্ব সব। বউ না থাকলে দিতেন কারে? সব কৃতিত্ব আন্টির। কুহুর কানটা গরম হয়ে গেল এদের কথা শুনে। যেমন জামাই তেমন শ্বশুর। সাকওয়াত আলম বলে উঠলেন, জারি হোক, মেয়ে তো আমার ছিল, এখন সে আমার বউ। সাকওয়াত আলম কুহুর হাত টেনে ধরে বললেন, আগে আমার মেয়ে। আগের দিন বাঘে খাইছে, এখন সে আমার বউ। হারুন রহমান একবার সাকওয়াত আলমকে দেখছে, একবার আহনাবকে দেখছে। হঠাৎ সাকওয়াত আলম রিভলভার বের করে আহনাবের দিকে তাক করেন।
আহানাপও তৈরি ছিল। সেও নিজের রিভলভার বের করে ওনার দিকে তাক করলো। দুজনের অপর হাত এখনো কুহুকে ধরে। কুহু একটা শুকনো ঢোক গিলল। সাকওয়াত আলম বললেন, ছেড়ে দাও আমার মেয়েকে। ছেড়ে দিন আমার বউকে। মানে না আমি এই বিয়ে। বিয়ে তো আপনাকে করিনি, যা করার আপনার মেয়ের সাথে করব। আপনি মানলে কি আর না মানলে কি? কুহু চোখ বড় বড় করে তাকালো আহানাপের পানে। একটু তো লজ্জা কর। সাকওয়াত আলম ক্রোধে ফেটে পড়ে বলেন, হাত ছাড়ো না। আশ্চর্য তো, আপনি শ্বশুরের মতো থাকেন। সঙ্গী লাগলে বলবেন, নাতি নাতনি এনে দিব। বউ নিয়ে টানাটানি করছেন কেন? শুট করে দেবো কিন্তু। মেয়েকে বিধবা বানানোর এত শখ? হারুন রহমান পাকনামি করে বলেন। ছোট মাকে আমরা অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিব। আহানাপ ঘাড় বাঁকা করে দেখলো ওনাকে, এরপর বলল, শুনতে পাইনি, কি বললেন? বললাম অন্য একজনের সাথে বিয়ে দিব। তাহলে তো হলো। একটু পেছনে ঘুরেন তো। কেন? ঘুরেই দেখেন না, চমক আছে। ভদ্রলোক চমক দেখার জন্য ঘুরলেন বোধহয়। কৌতূহল দমিয়ে রাখতে পারেন না তিনি। পেছনে ঘুরতেই একটা গুলির শব্দ শোনা গেল। সবাই চোখ খিচে চেয়ে উঠলেন। হারুন রহমান দেওয়ালের সাথে চিপকে গেছেন ভয়ে। পিট পিট করে চোখ খুললেন তিনি। হাত পা পরোক্ষ করলেন, না বাবা, তার কিছুই হয়নি। হঠাৎ তিনি খেয়াল করলেন রক্ত পড়ছে। পেছনে ঘুরেন ভদ্রলোক, এরপরই চেঁচিয়ে উঠেন, ও মা গো! এমন চমক দিবে জানলে দৌড়ে পালাতো সে। কুহু হাসবে না কাঁদবে বুঝলেন না। হারুন রহমান লাফাচ্ছে। সাকওয়াত আলম রক্তচক্ষু নিক্ষেপ করলো আহানাপের পানে। বডিগার্ডদের নির্দেশ দিতেই তারা হারুন রহমানকে চ্যাংদোলা করে নিয়ে যেতে লাগলো। আহানাপ তখন বলে উঠল, ভবিষ্যতে আমার সাথে কথা বলার আগে 100বার ভেবে বলবেন। শ্বশুরের অ্যাসিস্ট্যান্ট বলে পাছায় মারলাম গুলি, অন্যথায় মাথায় মারতাম। শেষ রক্ষা হলো না গো, বাঁচাতে পারলাম না আমার পা। ও মা! আহানাপ কুহুকে টান মেরে নিজের কাছে এনে জোর গলায় বলল, আমার সাথেই থাকবে ও। সাকওয়াত আলম দাঁতে পিষে কুহুর দিকে তাকালেন, বললেন, তুমি কি চাও? কুহু একটা শুকনো ঢোক গিলল। আহানাপের হাতের বাঁধন দৃঢ় হলো তার কোমরে। বুঝলো তার সাথে থাকার কথা বলছে। কুহু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি বলো তিলোত্তমা। আহানাপের শান্ত স্বরটা ভয়ঙ্কর শোনালো। সাকওয়াত আলম বলে উঠলেন, ও তোমার বাবার শত্রু সানায়া। তোমাকে ও ভালোবাসে না মা। ও তোমার সাথে নাটক করছে, সবটা করেছে প্রতিশোধ নিতে। বাবার কাছে আসো মা। কুহু বাবার দিকে তাকালো। পরক্ষণেই মনে পড়ে যায় তার বাবা একজন খুনি। আর সবচেয়ে বড় কথা, আহনাব তার বাবাকে মেরে ফেলবে। এখন সে বাবার সাথে গিয়ে ওর রাগটা বাড়িয়ে দেওয়ার মতো ভুল করবে না। সে বলে উঠল, ঘুম পাচ্ছে আহনাফ, রুমে যাব। সাকওয়াত আলম আহত চোখে তাকালেন। আহনাব হাসলো বিজয়ের হাসি। সে কুহুকে ছেড়ে বলল, রুমে যাও শোনা, আমি আসছি। কুহু চলে গেল। যাওয়ার আগে একবার তাকালো বাবার পানে। ভদ্রলোক আজকে ব্যথিত হলেন মেয়ের সিদ্ধান্তে। আহনাব বলে উঠল, শত্রু থেকে শ্বশুর জামাই হয়ে গেলাম, খেলা তো এবার জমবে শ্বশুরজি। সাকওয়াত আলম আহনাপের কলার চেপে ধরে। খুন করে ফেলবো আমার মেয়ের কোনো ক্ষতি করলে। আহনাপ হাসে ছাড়িয়ে নেয় কলার, এরপর বলে, আপনার মেয়ে হবে আমার হাতিয়ার। তিলে তিলে মারবো, বিশ্বাস করুন। একদম। মুখোশধারী, তোর এই রূপ আমি আমার মেয়ের সামনে আনবই। আর আমার মেয়ের গায়ে যদি একটা আঁচ লাগে, বিশ্বাস করা না, ধ্বংস করে ফেলবে সব। দেন বেস্ট অফ লাক। সাকওয়াত আলম রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে লাগলেন। হঠাৎ পেছনে ঘুরলেন। মনটা মানছে না। মেয়েটাকে বিপদের মুখে রেখে যেতে বড্ড কষ্ট হচ্ছে। মেয়েটা জানেও না সে কথায় এসে পড়েছে। আহনাব তার তাকানোর মাঝেই দরজা বন্ধ করে ফেলল। এরপরই অট্টহাসিতে ফেটে পড়ল। ব্রাভো আহনাব, কি অভিনয়টাই না করলি। তুই মারবি তাও কিনা তোর তিলোত্তমাকে? যেই মেয়ে তোর দিকে তাকালে তুই নিজেই খুন হয়ে যাস, তুই তাকে মারবি? নাইস জোকস। আহনাব হাসতে লাগলো জোরে জোরে। কুহু রুম থেকে খেকিয়ে উঠল। খ্যাকশিয়ালের মতো করছেন কেন? অনলি ফর ইউ বেবি। তোর নানি বেবি, বাঙ্গির পোলা। আহনাব হাসে। ভালো ভয় দেখিয়েছে সাকওয়াত আলমকে। রাতের ঘুম হারাম হয়ে যাবে লোকটার। ইস, পৈশাচিক আনন্দ। গভীর রাত। মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটা অববয় এই রাতে দেওয়াল ডেঙ্গিয়ে শাহরিয়ার কুঞ্জে প্রবেশ করলো। হাত ছুলে গেছে বোধহয়। সেসব সে পরোয়া করলো না। সে গুটি গুটি পায়ে সামনে এগোচ্ছে। গাছের শুকনো পাতায় পা পড়তেই মসমস শব্দ হলো। একটা জায়গায় এসে থামলো সে। কাঁধে ঝুলছে ব্যাগ। সেই পাইপ বেয়ে
উপরে উঠতে শুরু করলো। বহু কষ্টে ব্যালকনিতে এসে পৌঁছালো। দরজা খোলাই ছিল ব্যালকনির, তাই অসুবিধা হলো না ভেতরে প্রবেশ করতে। রাহুল গভীর ঘুমে আচ্ছন্ন। অবয়বটা সেদিকে এগিয়ে গেল, ব্যাগ থেকে কি একটা বের করে রাহুলের উপর স্প্রে করে দিল। এরপর একে একে বের করলো জিনিসপত্র। একটা বাটিতে আলকাতরা ঢাললো, ব্রাশে আলকাতরা লাগিয়ে সুন্দর করে রাহুলের সিগারেটের পড়া ঠোঁটে লাগাতে লাগলো। গান ধরলো, ঠোঁটে লাগাবো কালা আলকাতরা হই। বেশি করে আলকাতরা লাগিয়ে দিল ওর ওষ্ঠে। এরপর হুডিটা ফেলে দিল। ঠোঁটে বিশ্বজয়ের হাসি, ড্রিম লাইটের আবসা আলোয় ফুটে উঠল তার মুখ। আহারে রাফি। রাফি পৈশাচিক হাসি দিয়ে বলল, যা আরো খা চুমু, একদম লেপে দিয়েছি। শালা মাদারবোর্ড আর মাইয়া পাইলা না। রাফি সব জিনিসপত্র ব্যাগে ভরে ফেলল। যাওয়ার আগে ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগে হিসিয়ে বলল, শি ইজ অনলি মাইন। বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল, পাখির কিচিরমিচির শব্দ মোহিত প্রকৃতি। আজ বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্যিমামা উকি দিচ্ছে। রাফি আজকে বড্ড ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠল। স্বপ্নটা কি দেখে মাইরি। রাহুলের ঠোঁটে আলকাতরা মেখে এসেছে। এরকম স্বপ্ন সে রোজ দেখতে চায়। থাপ্পড়ও না মেরেছিল, পৈশাচিক এক শান্তি লাগছে রাফির। না জানি বাস্তবে মারতে পারলে কতটা আনন্দ হতো। রাফি লা করতে করতে ওয়াশরুমে চলে গেল। এরপর বেরিয়ে মর্নিং ওয়াকের জন্য বের হলো। ঘড়ির কাঁটা 6-এর ঘরে। রাফি গুনগুন করে গান গাইতে গাইতে বের হলো। দরজা লক করে চাবি পকেটে ঢোকালো। হঠাৎ আদিতকে আসতে দেখে সে কপাল কুঁচকালো। হাত উঁচু করে ডাক দিল সে, অদিত ভাই। আদিত চমকে উঠল। রাফিকে এই সময় আশা করেনি বোধ হয়। হালকা হেসে এগিয়ে গেল। হেই, কি খবর এত সকালে বাইরে? এই একটু হাঁটতে বের হলাম, আপনি এখানে? আদিত আমতা আমতা করতে লাগলো উত্তর দিতে গিয়ে। রাফি একবার সামনে কুহুদের বাড়ির দিকে তাকালো। এরপরই দুষ্টু হেসে এক আঙ্গুল নেড়ে বলতে লাগলো। হুম। আদিত মাথার পেছনে হাত দিয়ে হাসলো। কিন্তু রাইফা আপু তো এত সকালে বের হয় না, মানে আমি এখনো দেখিনি আর কি। আজকে আসবে, কথা বলবে বললো। ওই ওই। আদিত লজ্জায় মুখ ঢেকে ফেলে। রাফি হো হো করে হেসে ফেলল। এরপর বলে উঠল, ট্রিট দিতে ভুললেন না ভাই। ডিরেক্ট বিয়েতে আসিস। হয় 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 হয়। রাফি আবার এক আঙ্গুল নেড়ে নেড়ে দুষ্টু হেসে বলল। আদিত লাজুক হাসে। হঠাৎ একটু সামনে এক রমণী এসে দাঁড়ায়। নীল রঙের এক 3 পিস তার পরনে। আদিত থমকে গেল। আপনা আপনি মুখটা হা হয়ে গেল। মনে হচ্ছে সামনে এক পরী দাঁড়িয়ে। রাফি ওর তাকানো অনুসারে তাকাতেই আবার দুষ্টু হাসে। কানে কানে বলল, বেস্ট অফ লাক ভাই। আদিত হুঁশে ফেললো। রাফি চলে গেল। আদিত এগিয়ে যায় রাইফার দিকে। রাইফা অন্যদিকে তাকিয়েছিল। আদিতকে দেখেছে সে। রাফির সাথে দেখে ডাকে নেয়ার। গতকাল রাত 3টা পর্যন্ত সে আদিতের সাথে কথা বলেছে। ছেলেটা নাসুর বান্দা, বলে কিনা বিয়ে না করলে সুইসাইড করে ফেলবে। রাইফা অনেক বুঝিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। রাইফা সারা রাত ছটফট করেছে ব্যাপারটা নিয়ে। আদিত তার জুনিয়রের সাথে কি করে বিয়ে? আদিত ছেলেটাকে সে যতদূর দেখেছে খারাপ নয়, দেখতে শুনতেও ভালো। জুনিয়র না হলে এক কথায় সে রাজি হয়ে যেত, কিন্তু তাদের পরিবারও এটা মানবে না। অনেক ঝামেলা হবে। তাই রাইফা ঠিক করেছে একে সামনাসামনি বুঝাবে। তাই সকাল সকালই ডেকেছে। হাই রাইফেল। রাইফা হুঁশে ফিরে মুস্কি হেসে বলে, আপু, কল মি আপু। আপাটা কি তাহলে? আপু আর আপার তফাৎ কি? অতে আধা, পাতে পাগল। আপা মানে আধা পাগল। জি আপা। আমি পাগল? অর্ধেক। তা না হলে আপু বলে ডাকতে বলতে না। চুপ বেয়াদব। তোমার আর আমার এজ গ্যাপ জানো? 3 বছর 1 মাস 5 দিন। রাইফা অবাক হলো। এত কিছু কিভাবে জানে? নিজেকে সামলে সে বলে, ওইদিকে চলো। আদিত বাধ্য ছেলের মতো রাইফার পেছনে আসে। একটা বট গাছের নিচে বসার জায়গা করা। ওরা সেখানটায় দূরত্ব রেখে বসে কিছুক্ষণ নীরবতায় কাটলো। পাখির কিচিরমিচির শব্দই শুনলো দুজন। রাইফা নিজেকে ঠিকঠাক করে নীরবতা ভেঙে বলে উঠল, দেখো আদিত, তুমি যেটা ভালোবাসা ভাবছো সেটা ভালো লাগা ছাড়া আর কিছুই না। তোমাদের বয়সটা এমন, অনেক কিছু ভালো লাগবে এখন, কিন্তু পরে রিগ্রেট করবে এর জন্য। আর আমি চাই না সেটা। বুঝতে পারছো তুমি আমার কথা? তোমার কি আমাকে টিনেজার মনে হয়?
তেমনটা না। তাহলে ভালো লাগার ভালোবাসার মাঝে তফাৎ আমি যথেষ্ট বুঝে আজ পর্যন্ত প্রপোজাল কম পাইনি। কই কারোর প্রতি তো এমন ফিলিংস কাজ করেনি, কাউকে দেখে তো হৃৎপিণ্ডটা ঢোলের মতো বাজেনি, তোমাকে দেখি কেন? প্রথম প্রথম এমন মনে হবে, এরপর যত দিন যাবে বিরক্ত কাজ করবে। আমি তোমার চেয়ে বয়সে বড়, একটা সময় তোমার নিজেরই খারাপ লাগবে বিষয়টা, পরে আফসোসের থেকে এখন একটা কোচে মেয়ে দেখি বিয়ে করে নাও। তোমার প্রতি আমার বিরক্ত কাজ করবে? হাসালে আপা। বন্ধ করো আপা বলা। রাইফা দাঁত কটমট করে বলল। আদিত বলল, তুমিই না ডাকতে বললে? আপু রাখতে বলছে, তুমি ইনডাইরেক্টলি পাগল বলে অপমান করছো। ইনডাইরেক্টলি? আমি তো সরাসরি বলছি তুমি পাগল। আদিতের সোজা সাপটা উত্তর শুনে মেজাজে বিগড়ালো মেয়েটার, কিন্তু এখন রাগলে চলবে না। সে কোমল স্বরে বলল, আদিত, তোমার জীবন কেবল এখন শুরু, অনেকটা পথ বাকি তোমার। আমার প্রতি তোমার এই ফিলিংস কেবল কিছু সময়ের জন্য। আমি এখানে আর কিছুদিন আছে, আমি চলে গেলে তোমার এসব ফিলিংসও শেষ হয়ে যাবে, ভুলে যাবে তুমি আমাকে। জীবন এমনই আদিত, আজ যেটাকে তুমি নিজের সব কিছু মনে করছো, কাল সেটা ছাড়াই তুমি বিনা বাধায় চলতে পারবে। আদিত শুনলো সবটা, কেন যেন রাগ লাগছে তার। সে নিজেকে শান্ত রেখেই বলল, ওয়েল, আমার ফিলিংসগুলো তার মানে ওয়ান সাইড? তোমার আমার প্রতি কোনো অনুভূতি কাজ করে না? রাইফা নিরুত্তর। সত্যি কি এটা ওনার সাইট? আদিত যদি আজ তার জুনিয়র না হতো, সে কি মানা করতো? হয়তো না। বয়সটা একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে। এই দেওয়াল ভাঙতে গেলে যে হাজার বাধা আসবে। রাইফা চায় না আদিত তার জন্য কোনো ঝামেলায় পড়ুক। ছেলেটার সবে মাত্র ক্যারিয়ার শুরু হবে। রাইফা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, না করে না। আদিতের মনে হলো ওর বুকের বাঁ পাশটায় কেউ তীর ছুঁড়ে মেরেছে। আদিত অত্যন্ত হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে। জীবনের কষ্ট আসলেও সেই কষ্ট তার ঠোঁটের সব সময় থাকা হাসি দেখে নিজেই লজ্জা পেয়ে চলে গেছে। আজ প্রথমবার হৃদয় ব্যথা অনুভব করছে সে। রাইফা বলল, তোমার জীবনে আল্লাহ ভালো একজনকে পাঠাবে, কোচে একটা মেয়েকে পাঠাবে, দেখো। রাইফা কথাটা বলে খিলখিল করে হেসে ওঠে। আদিত দেখলো তা, বিমোহিত হলো তার অক্ষি যুগল। আবারও প্রেমে পড়লো সে এই মেয়েটার। আদিত হেসে বলল, রিজেক্ট করলে? রিজেক্ট প্রশ্নই আসে না। তোমাকে তো আমি তোমার সঠিক পথটা দেখিয়ে দিয়েছি। তুমি ছেলে হিসেবে যথেষ্ট ভালো আদিত। তুমি আমাকে সবসময় পাশে পাবে একজন বন্ধু হিসেবে, এর থেকে বেশি কিছু আশা রেখো না। আদিত ফোঁস করে শ্বাস ছাড়ল। তখন হঠাৎ তার দুঃখে দুঃখিত হয়ে একটা কাক তার হাতের উপর পটি করে কা কা করতে করতে উড়ে চলে গেল। হতভম্ব হলো সে। রাইফা হা হয়ে গেল। এরপর জোরে জোরে হাসতে লাগলো। আদিত তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে। করো করো, যা খুশি করো, সময় তো তোমাদেরই। রাইফা হাসি থামালো। আদিত বলল, এটাই তোমার শেষ সিদ্ধান্ত? তুমি বিয়ে করবে না আমাকে? আমি তোমার যোগ্য নই, তুমি আমার থেকে হাজার গুণ বেটার ডিজার্ভ করো। আদিত পকেট থেকে তৎক্ষণাৎ একটা ছোট্ট শিশি বের করে, মুখ খুলে কিছু দানা বের করে মুখে পুরে দিল। এত দ্রুত সে কাজটা করলো যে রাইফা বাধা দেওয়ার সময় পেল না। আদিত গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। শরীর হেলে পড়েছে তার। আদিত হেসে বহু কষ্টে বলে উঠল, আজ মৃত্যুর পথে দাঁড়িয়েও আমি তোমাকে বলতে চাই, ভালোবাসি আমার সিনিয়র প্রেমিকা, ভালোবাসি। আদিত ছটফট করছে। রাইফা চিৎকার করে উঠল, আদিত! সূর্যের আলো চোখে পড়তেই কুহু চোখ কুঁচকে ফেলে। মেঘের আড়ালে সূর্যটা ঢেকে যেতেই আবার সে চোখ ঠিক করে। আবার মেঘ সরে গিয়ে আলোটা পড়তেই সে ঘুমের মাঝে সূচক শব্দ করে। আহানাব খুব মনোযোগ সহকারে তা দেখছে। মেয়েটাকে ঘুমের মাঝে কি যে মায়াবী লাগে। ফোলা ফোলা গাল দুটোতে গাঢ় করে চুমু খেতে ইচ্ছে করে। খেয়েছে একটু আগে। মেয়েটা এতটা গভীর ঘুমে আচ্ছন্ন যে বুঝতেই পারেনি। রাতে কুহুর কথায় সে অন্য রুমে ঘুমায়। আহানাপ চায় না তাকে জোর করতে। সে চায় তিলোত্তমা তার জন্য ছটফট করুক, তাকে একটাবার কাছে পাওয়ার ব্যথায় মরিয়া হোক। আহানাপ কুহুর বিরক্ত ভরা মুখটা দেখে উঠে পর্দা দিয়ে ঢেকে দেয় জানালাটা। একবার উকি দিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, বেয়াদব সূর্য, তুমি জানো না আমার বউ ঘুমাচ্ছে? কেন ডিস্টার্ব করছো তাকে? ক্ষমতা থাকলে আজ তোমাকে আমি ধ্বংস করে ফেলতাম। দুষ্টু সূর্য,
সূর্যটা বোধহয় আহানাবকে ব্যঙ্গ করতে তার প্রখরতা বাড়ালো। হয়তো কথা বলতে পারলে বলতো, বহুত ভয় পেয়েছি স্যার, দেখুন ভয়ে কেমন কাঁপছি। যা ভাগ শালা বউ পাগল। আহানাব পর্দা টেনে দিয়ে তার কথা হাওয়ায় ভাসিয়ে দিল। নিজের ভাবনায় নিজেই হাসে আহানাব। বউ পাগলা আহনাব, নাইস নেম। সে কুহুর পাশে গিয়ে 2 পা উঠিয়ে বসে আবার 2 হাত গালে ঠেকিয়ে মনোযোগ সহকারে নিজের স্ত্রীকে দেখছে সে। কেমন ঘুমে কাহিল হয়ে আছে সে। হঠাৎ আহনাব খেয়াল করলো কুহু মুচকি হাসছে। কিরে, স্বপ্ন দেখছে নাকি? আহনাব ওর মুখটা কাছে নেয় একটু। কুহু হাসির রেখা দীর্ঘ হয়। কি এমন দেখছে যে এত হাসছে? হঠাৎ আবার হাসি বিলীন হয়ে যায় মেয়েটার। কেমন ছটফট করতে লাগলো সে, যেন কোনো মূল্যবান কিছু তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে কেউ। বিড়বিড় করছে কিছু একটা। আহনাব কান নেয় তার ঠোঁটের কাছে। অস্পষ্ট তবু বুঝলো সে কুহু তার নাম নিচ্ছে, আহনাব। হঠাৎ কুহু কেমন ঘামতে লাগলো। আহনাব হতভম্ব হলো। এসির পাওয়ার বাড়িয়ে দেয় সে। কুহুর অস্ত্রতা কমাতে সে ওকে নিজের বুকে জড়িয়ে ধরে আলতো হাতে। এরপর আস্তে করে নরম স্বরে বলে, এই তো তিলোত্তমা, এখানেই আছি আমি, ভয় নেই, রিল্যাক্স। কুহু শান্ত হয়। অস্ত্রতা কমে তার ঠোঁটের কোণে আবার হাসির রেখা দেখা যায় তার। আহনাব বুঝতে পারে না এমন কি দেখছে যে হাসছে আবার কাঁদছে আবার হাসছে। হঠাৎ কুহু তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আহনাব এসব ভাবনা থেকে বেরোয়। মুচকি হাসে সে, কপালে চুমু খেয়ে বলে, লক্ষ্মী বউ আমার। 38, 39, 40। রোদেলা হা হয়ে গেল 50 বারের মতো। তার চারিদিকে শাড়ি ছড়িয়ে ছিটিয়ে, পাশে 40 ডজন বিভিন্ন রঙের চুড়ি। রোদেলা তো 40টা রঙের নামও জানে না, আর এখানে এত রঙের শাড়ি চুড়ি। রাত থেকে সকাল পর্যন্ত শুধু গুনেই চলছে মেয়েটা, আর প্রত্যেকবার অবাক হচ্ছে। গত রাতে পার্সেলটাতে এগুলো এসেছে। সারাটা রাত ঘুমাতে পারেনি সে। গুনছে তো গুনছেই। খুশির থেকে হতভম্ব বেশি হয়েছে। এত এত জিনিস তাকে ওই লোক পাঠালো। মেয়েদের এতগুলো শাড়ি চুড়ি গিফট পাওয়া যেন স্বপ্নের ব্যাপার। রোদেলা আহনাবের দুঃখ ভুলে এগুলো নিয়ে মেতেই ছিল সারাটা রাত। খুশিতেই বোধহয় ঘুমটা উড়ে গিয়েছিল তার। কত কত শাড়ি, আল্লাহ! বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এখানে। রোদেলা সবগুলো শাড়ি গায়ে ফেলে দেখেছে কেমন লাগে। এত শাড়ি চুড়ি রাখবে কথায়, সেটাও চিন্তার বিষয়। ব্যাপারটা ভাবতেই খিলখিল করে হেসে ফেলে। আজ জিনিস আছে অথচ জায়গার অভাব পড়েছে, এ যেন অন্য এক আনন্দ। গুনগুন করে গান গাইতে লাগলো সে। শাড়িগুলো একে একে আলমারিতে রাখতে লাগলো। শাড়িগুলো চোখ ধাঁধারও সুন্দর। লোকটার চয়েস অনেক ভালো, মানতেই হবে। রোদেলা উৎফুল্ল মনে সব কয়টা চুড়ি সাজিয়ে রাখলো। এরপর হাই তুলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। গাঙ্গে যাক ভার্সিটি, অন্যদের থেকে নোট নিয়ে নেবে সে। এখন ঘুমাবে একটু, শান্তির ঘুম দিবে সে। দেওয়ালে লাগানো বড় স্ক্রিনটাতে এসব দেখে রাফি হাসে। যাক, মন ভালো হয়েছে মেয়েটার, এটাই অনেক। শাড়ি চুড়ি এত ভালোবাসে মেয়েরা। রাফি কফির কাপে চুমুক দিয়ে ভাবে বিষয়টা। শাড়ির একটা শোরুম খুললে কেমন হয়? রোদেলাকে গিফট করে দিবে সেটা। মেয়েটা এই খুশিতে যদি রাফিকে মেনে নেয়, রাফির চোখ খুশিতে ঝলমল করে ওঠে। পরক্ষণেই ভাবে, টাকা তো গাছে ধরে, ফাউল আইডিয়া একদম। কিচ্ছু হবে না তোমার, আমি আছি আদিত। রাইফা আদিতকে একটা রিক্সা করে হসপিটালে নিয়ে যাচ্ছে। আদিত বেহুশ। রাইফা তাড়া দিল, মামা একটু তাড়াতাড়ি চলুন না। যাইতেছি মা। রাইফার চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ে। আদিতের মাথা তার কাঁধে। রাইফা বলতে লাগলো, এই আদিত, চোখ খোলা রাখো আদিত, আদিত। রাইফা ভয়ে কাঁপতে থাকে রীতিমতো। সে আদিতের পালস চেক করলো। পালস চলছে। নিশ্চিত হলো একটু। কিছুক্ষণ বাদে তারা হসপিটালে এসে পৌঁছালো। রাইফা চেয়ে চেয়ে ডাকতে থাকে,
কিছু লোক স্ট্রেচার নিয়ে হাজির হয় সাথে সাথে। এত সকালে ডাক্তার এসেছে কিনা কে জানে। রাইফা আদিতের হাত ধরে রেখেছে। লোকটার মুখে রক্ত। রিকশায় উঠে হঠাৎ খেয়াল করে রক্ত পড়ছে তার মুখ থেকে। রাইফা ঝরঝরিয়ে কেঁদে ফেলে। হাসপাতালে প্রবেশ করতেই একজন ডাক্তার আর নার্স ছুটে এলো। দুজনের মুখেই মাস্ক। রাইফা ভাঙ্গা স্বরে বলতে লাগলো, ডাক্তার ওকে ঠিক করে দিন। ডাক্তার আদিতের পালস চেক করে, এরপর দুদিকে মাথা নাড়িয়ে কেমন বিষণ্ণ স্বরে জিজ্ঞাসা করে, আপনি পেশেন্টের কি হন? রাইফা এক মুহূর্তের জন্য থমকায়। কি বলবে সে একটু সময় নিয়ে বলল, বন্ধু। ওনার পালস খুব স্লো চলছে, মেবি সময় শেষ। ওনার খুব ক্ষতিকর কিছু খেয়ে ফেলেছেন। রাইফা থমকে যায়, তার জন্য ছেলেটা বিষ খেয়ে ফেললো। হায় আল্লাহ, রাইফা বলে উঠল, এভাবে বলবেন না প্লিজ, ওকে ঠিক করে দিন। আচ্ছা, আমরা শেষ চেষ্টা করব। আদিতকে নিয়ে যেতে লাগলো। রাইফা ফুপিয়ে কেঁদে ওঠে। হঠাৎ আদিত জোরে জোরে শ্বাস নেয় একটা, মুখ থেকে রক্ত পড়ে গড়গড়িয়ে। রাইফা দৌড়ে যায় ওর নিকট। আদিত, কিচ্ছু হবে না তোমার। আদিত নিভু নিভু তাকায়, ঠোঁটে ক্ষীণ হাসি, বহু কষ্টে বলে, একবার ভালোবাসি বলবে, মিথ্যা হলেও। রাইফার বুকটা মোচড় দিয়ে ওঠে। এতটা পাগল কেন হলো ছেলেটা তার জন্য? আদিতের প্রতি রাইফার যে কোনো ফিলিংস নেই এমন তা না, তবে সে সবটা আবেগ ভেবে উড়িয়ে দিতে চেয়েছিল। আদিতের ভালোর জন্য বোঝাতে চেয়েছিল তাকে, কিন্তু এখন বুঝতে পারছে সে দুর্বল আদিতের প্রতি। তার জুনিয়র ছেলেটার প্রতি সে দুর্বল। আদিতকে হারানোর ভয় জেকে বসেছে তার মাঝে। কেন এমন হলো? দুদিনের একটা ছেলের জন্য এত ফিলিংস? বেশি দিন তো হয়নি সে আদিতকে চিনেছে। এটা আবেগ নাকি ভালোবাসা? দুদিনের এই অনুভূতির নাম কি দিবে সে? নিজের মনকে বোঝাতে আদিতকে বোকাঝোকা করত, চেষ্টা করত এড়িয়ে যাওয়ার, কিন্তু পারল কই। রাইফা অঝরে কেঁদে বলে উঠল, ভালোবাসি আদিত, এটা ওয়ান সাইড নয় আদিত, আমিও তোমাকে ভালোবাসি। আদিত চোখ বুজে নেয়। এটা শুনেও মরে বুঝি শান্তি। আদিত বলে উঠল, সত্যি তো? হ্যাঁ সত্যি, আই লাভ ইউ। হঠাৎ হাততালির শব্দ শোনা গেল। চমকে উঠল রাইফা। নার্স মেয়েটা হাততালি দিচ্ছে, সাথে এবার ডাক্তারও। হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, জামাই রাজি, বউ রাজি, রাফি আনবে কাজী, বিয়ে করলে তোমাকেই করবে, ভাইয়ে ধরছিল বাজি, ভাবি সাজবে বউ, ভাই সাজবে জামাই, বিয়ের পর তোমাদের আমি খাওয়াবো যে সেমাই, খাওয়াবো আমি সেমাই। আমাকে নাতাশা আপু কল করে বলছে। রাইফা ভরকে গেল রাফিকে দেখে। কান্না থামিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছে। ডাক্তার আর নার্স মাস্ক খুলতেই রাইফা চমকে উঠল। আরিফ আর নাতাশা। হঠাৎ আদিত উঠে বসল। লাল রঙা ঠোঁটে তৃপ্তির হাসি তার। দু হাত দুদিকে পাখির মতো মেলে বলল, আমিও তোমাকে ভালোবাসি জান। রাইফার কপাল কুঁচকে আসে। তার মানে আদিত নাটক করছিল। এত বড় ধোকা। আদিত বলে উঠল, কাম সিনিয়র। বা ঠাস করে একটা থাপ্পড় পড়লো আদিতের গালে। সবার হাসি বন্ধ হয়ে গেল। রাইফা চেঁচিয়ে উঠল, এগুলো মজা করার বিষয়? ফালতু ছেলে কোথাকার। আমার ফিলিংস নিয়ে মজা নিচ্ছ তুমি? কতটা ভয় পেয়েছিলাম আমি, ধারণা আছে তোমার? এগুলো নিয়ে মজা করে কেউ? রস্কেল। সকাল বিধায় হাসপাতালে তেমন মানুষ নেই, তবে 2-4 জন যারা আছে তারা হা করে তাকিয়ে। আদিত এসব পরোয়া না করে দাঁত কেলিয়ে অপর গাল বাড়িয়ে দিয়ে বলল, আরেক গালে দাও প্লিজ, তা না হলে আমার বিয়ে হবে না আবার। রাইফা চেতে ওর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ফোন করে ফেলবো তোমাকে আমি। এইসব নিয়ে মজা করে কেউ? ইউ ইডিয়েট। আদিত ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, আমার সাথে কোনো কথা বলবে না তুমি। আই হেট ইউ। শুনছো? তুমি করো হেট, আমি করি লাভ। তুমি হবে মা, আমি হব বাপ। ওয়াহ ভাই ওয়াহ, সেই। রাইফা রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। রাফি চুপসে গেল। রাইফা আদিতের দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল, তোমাকে তো ইচ্ছে করছে। রাইফা আশেপাশে কিছু খুঁজে না পেয়ে নিজের জুতোটা হাতে নিয়ে নেয়। আদিত ওরে বাবা গো বলে লাফিয়ে নামে স্ট্রেচার থেকে। রাইফা ছুটলো ওর পেছনে। আদিত বাহিরের দিকে ছুটছে আর চিৎকার করে বলছে, শুনছো পৃথিবী, আমার সিনিয়র প্রেমিকাও আমাকে ভালোবাসা। আমার ভালোবাসা ওয়ান সাইড না। আকাশ ভেঙে বাড়িধারা নামে তখন রাইফা থেমে যায়। আদিত থামে। আদিত পেছনে ফিরে তাকায়, এরপর দুদিকে হাত মেলে বলে, বুকে দহন নিভিয়ে দাও না রাইফেল।
রাইফা প্রথমে গেল না, ভাবলো কিছু, এরপর ছুটে গিয়ে লাফিয়ে পড়লো আদিতের বুকে। আদিত তাল সামলাতে না পেরে পড়ে গেল ওকে নিয়ে। বৃষ্টিতে ভিজে জুবুথুবু দুজন। আদিত শক্ত করে জড়িয়ে ধরে তাকে। পেছনে আসছিল আয়ান। রাইফা নাকি কোন ছেলের সাথে হসপিটালে এসেছে এটা এক লোক তাদের বাসায় জানায়। আশেপাশে এই একটা হসপিটালই আছে, তাই সে এখানে আসছিল। রাইফা আর আদিতকে এভাবে দেখে ওর হাত থেকে ছাতাটা পড়ে যায়। হা হয়ে গেছে সে। এক পা করে পেছনে যেতে লাগলো। এতটা আশ্চর্য তো কুহুর বিয়ের খবর শুনেও হয়নি সে। পেছনে যে ড্রেনের ঢাকনা খোলা ছিল সেটা ভুলে গেল। অসাবধানতায় ড্রেনে গিয়ে পড়ল সে। ও মা গো! চিৎকার শুনে আদিত আর রাইফা পেছনে তাকায়। কাউকে না দেখতে পেয়ে আদিত বলে, হবে কোনো মদন টদন? বাদ দাও, হাগ মি টাইটলি। রাইফাও পাত্তা দিল না।